মনে করুন আপনি জীবন থেকে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করার জন্য মনস্থির করলেন, আর তখনই আপনার সাথে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যা আপনাকে শুধু বেঁচে থাকার জন্য বাধ্য করবে না, বরং আপনার জীবনকে পুরোপুরি বদলে দিবে। ভাবতে পারেন কি হতে পারে এই ঘটনা, যা মৃত্যু থেকে বাঁচিয়ে জীবনের রূপ বদলে দিতে পারে? আজকের এই গল্পটি এমনই একটি বাস্তব ঘটনা নিয়ে। এটি লিসা ম্যাকভি নোলান এবং ববি জো লং এর সম্পূর্ণ গল্প। যখন ববি জো লং লিসা ম্যাকভিকে তার বাইক থেকে ছিনিয়ে নিয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন এটি তার জন্য আরেকটি সহজ শিকার হবে। তিনি তার পথে চলা প্রতিটি নির্দোষ মহিলাকে ধ্বংস করার উদ্দেশ্যে ছিলেন, কিন্তু 17 বছর বয়সী লিসা তার উপর রিভার্স সাইকোলজি ব্যবহার করে তাকে মুক্তি দেওয়ার জন্য ম্যানিপুলেট করবে এবং তারপরে তাকে সারা জীবন কারাগারে থাকতে হবে, এটা লং আশা করেনি। তবে গল্পটি এত সহজ নয়। লং অগণিত জীবন ধ্বংস করেছে এবং কয়েক ডজন মহিলাকে তাদের নতুন বাস্তবতার সাথে লড়াই করার জন্য সংগ্রাম করতে রেখে গিয়েছে। লিসার এই মনস্টারকে কারাগারের পিছনে দেখতে চাওয়া ইচ্ছা এতটা সহজ হবে না। কিভাবে লিসা এই অগ্নিপরীক্ষা থেকে বেঁচে গিয়েছিলেন, কিভাবে ববি জো লং একজন মনস্টারে পরিণত হয়েছিলেন এবং অবশেষে ধরা পড়ার আগে কতজনকে তার ভয়াবহতার শিকার হতে হয়েছিল তা নিয়েই আজকের গল্প। বেশিরভাগ 17 বছর বয়সীরা গ্র্যাজুয়েশন পার্টির পরিকল্পনা করেন এবং ছুটি বা উজ্জ্বল ক্যারিয়ারের স্বপ্ন দেখতে ব্যস্ত, কিন্তু 17 বছর বয়সী লিসা ম্যাকভি কঠিন সময় পার করছিলেন 1984 সালে। তার নানির বয়ফ্রেন্ডের হাতে কয়েক বছরের ভয়ঙ্কর যৌন নির্যাতনের পরে লিসা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর বেঁচে থাকতে পারবেন না। সেই বছরের 3 নভেম্বর তিনি যেই দোকানে কাজ করতেন সেখানে একটি চূড়ান্ত নোট লিখেছিলেন যে তিনি সেই রাতেই নিজের জীবন নেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তার ভাগ্যে ছিল অন্য একটি ভয়ঙ্কর পরিকল্পনা। লিসা যখন তার বাইকে করে রাত 2টার দিকে বাড়ি ফিরছিলেন, তখন একটি গাড়ি তার পাশে থামে। একজন লোক বন্দুকের মুখে লিসাকে তার বাইক থেকে টেনে নিয়ে যায় এবং সে লিসার চোখ, কবজি এবং গোড়ালি বেঁধে তাকে তার গাড়িতে নিয়ে যায়। লিসা তখনও বুঝতে পারেনি যে তার অপহরণকারী ছিল ববি জো লং, কুখ্যাত সিরিয়াল কিলার যে কয়েক মাস ধরে টাম্পা এলাকায় সন্ত্রাস করে আসছিল। পরবর্তী 26 ঘণ্টা ধরে লিসাকে তার অ্যাপার্টমেন্টে ভয়ঙ্কর যৌন নির্যাতন করা হয়েছিল এবং বারবার যেভাবে আতঙ্কিত করা হয়েছিল তা এখানে বর্ণনা করা খুবই নৃশংস। কিন্তু ট্রমা থাকা সত্ত্বেও লিসার বেঁচে থাকার ইচ্ছা ছিল প্রবল। প্রথমত, লিসা বাস্তবতা থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং এটি সহ্য করা তার জন্য খুব বেশি কষ্টকর ছিল। সে তার বোন, তার ভাই এবং তাদের একসাথে কাটানো ভালো সময়গুলোর কথা ভাবতে থাকেন, কিন্তু তারপরে একই চিন্তা তার মনে ঘটতে থাকে যে তাকে ছাড়া তারা কি করবে। তখনও চোখ বাঁধা অবস্থায় লিসা লংকে তাকে বাথরুমে নিয়ে যেতে বলল। লিসা জোর দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত লং তাকে বাথরুমে নিয়ে যেতে স্বীকার করেন, এবং ভিতরে প্রবেশমাত্র তিনি বাথরুম সম্পর্কে সমস্ত বিবরণ মুখস্থ করতে শুরু করেন। তিনি নিশ্চিত করেছেন যে তিনি প্রতিটি দেয়ালে তার আঙ্গুলের ছাপ রেখে যাবেন এবং প্রার্থনা করেন কর্তৃপক্ষ এইগুলা খুঁজে পাবে। তবে লিসা এর চেয়ে বেশি কিছু করেছিল। মাত্র 17 বছর বয়সী লিসা অনেক ক্রাইম সিনেমা দেখেছিল এবং সে সাইকোলজি সম্পর্কে কিছু জিনিস শিখেছিলেন। তিনি লং এর সাথে একটি সম্পর্ক তৈরি করতে এইগুলি ব্যবহার করেন এবং তার বান্ধবী হওয়ার ভাব করেন। লিসা তার বিশ্বাস অর্জন করে এটি করতে শুরু করেছিলেন। লিসা জানত তার জীবন এখন তার পরিকল্পনার উপর নির্ভর করে। লং যদি বুঝতে পারে এটি একটি ছলনা, সে সহজেই তার জীবন কেড়ে নিতে পারে। যদিও লিসা জানত না লং ইতিমধ্যে অসংখ্য নিরীহ জীবন কেড়ে নিয়েছে। পরবর্তীতে লিসা তাকে তার অসুস্থ বাবার কথা বলেছিল যে তার উপর নির্ভরশীল ছিল। একটি মনস্টারের কাছে থেকে ধীরে ধীরে সহানুভূতি পাওয়ার উপর নির্ভর করে লিসা নিশ্চিতভাবে লংকে তার জীবন বাঁচাতে রাজি করেছিল। একদিন নরকের মতো যন্ত্রণা সহ্য করার পরে লিসাকে আবার চোখ বেঁধে একটি দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় রাত 3:30 দিকে। লং তাকে বলেছিল যে সে তাকে হত্যা করছে না, তার একমাত্র কারণ তার বাবা। লং তাকে গাড়ি থেকে বের করে দিয়েছিল একটি খালি পার্কিং লটে, শুধুমাত্র আংশিক পোশাক পরা অবস্থায়। তারপর লং কয়েক মিনিটের মধ্যে চলে গেল। লিসা জানত না যে এটি কোনো মনের খেলা ছিল কিনা। সম্ভবত লং তার পিছনে দাঁড়িয়ে একটি গুলি চালানোর জন্য অপেক্ষা করছিল। এটি ছিল শিকার থেকে শিকারী হয়ে ওঠার লিসার অবিশ্বাস্য রূপান্তরের সূচনা। লিসা নিছক স্মার্ট এবং ইচ্ছাশক্তির মাধ্যমে একজন সিরিয়াল কিলার থেকে বেঁচে গিয়েছিলেন এবং তিনি ববি জো লংকে ধ্বংস করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তার চোখ বাঁধা খুলে ফেলার পরে সে বুঝতে পারে লং সত্যিই চলে গিয়েছে। লিসা তার নানির বাসার উদ্দেশ্যে ছুটে গেল এবং দরজায় ধাক্কা দিতে লাগল। কিন্তু লিসার যে সান্ত্বনার নিদারুণ প্রয়োজন ছিল তার পরিবর্তে তাকে তার নানির প্রেমিকের দ্বারা জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়েছিল। সে এবং লিসার নানি তার গল্প বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন। আঘাতপ্রাপ্ত কিশোরীকে মিথ্যাবাদী এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছিল। কেউ শুনবে না বলে ক্ষোভে লিসা সরাসরি থানায় চলে যায়, কিন্তু সেখানেও সে প্রাথমিকভাবে সন্দেহের সম্মুখীন হয়।
একজন ডিটেকটিভ লিসাকে অভিযুক্ত করে বানানো গল্পের জন্য, কারণ তাকে খুব শান্ত মনে হয়েছিল একজন ভিকটিম হিসেবে। লিসা যে সকল অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন তা ছিল সত্যিই বিরক্তিকর। স্টেশনের ভিতরে হতাশার কান্নার সাথে লড়াই করে লিসা আরও বুদ্ধিমান কারো সাথে কথা বলার দাবি করেছিল। অবশেষে সার্জেন্ট ল্যারি পিঙ্কারটন লিসার সাথে বসলেন। তিনি তাকে তার নিজের মেয়ের একটি ছবি দেখিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার নিজের সন্তানের মতো লিসাকে রক্ষা করবেন। শেষ পর্যন্ত লিসা তার অগ্নিপরীক্ষা বর্ণনা করার সাথে সাথে কেউ তাকে বিশ্বাস করেছিল। পিঙ্কারটন চোখ বেঁধে থাকা সত্ত্বেও লিসার মনে রাখা সকল বিবরণে অবাক হয়েছিলেন। গাড়িতে লাল ফাইবার্স, নির্দিষ্ট টার্ন, হাইওয়ের সাউন্ড এবং তার আক্রমণকারীর মুখে গোফ ও বসন্ত চিহ্নযুক্ত চামড়ার দাগ। পিঙ্কারটন অবিলম্বে চিনতে পেরেছিলেন যে লিসার বর্ণনা তাদের বড় সিরিয়াল কিলারের সাথে অনেকটা মিলে যাচ্ছে। এই সাহসী তরুণী মামলাটিকে ব্যাপকভাবে আগানোর মূল চাবিকাঠি ছিলেন। লিসা তার আক্রমণকারীর মুখের একটি সংমিশ্রণ তৈরি করতে একজন স্কেচ আর্টিস্টের সাথে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যা তিনি শুধুমাত্র স্পর্শ করে ম্যাপ করেছিলেন। তিনি লং এর গাড়িটিকে একটি পুরানো লাল ডজ ম্যাগনাম হিসাবে বর্ণনা করেছিলেন। সমস্ত প্রতিকূলতার বিপরীতে লিসা একটি অবিশ্বাস্য পরিমাণ তথ্য ধরে রেখেছিল যা এই হিংস্র শিকারীকে শিকার করার জন্য গুরুত্বপূর্ণ হবে। কিন্তু সিরিয়াল কিলার আবার আঘাত করার আগে তাকে ধরার জন্য এটা কি যথেষ্ট হবে? লিসা ম্যাকবির অপহরণের আগে টাম্পা এলাকা সন্ত্রাসে আচ্ছন্ন ছিল। ৮ মাস ধরে যুবতী মহিলা, যাদের মধ্যে অনেক অবৈধ স্ট্রিট ওয়ার্কার্স বা এক্সোটিক ড্যান্সার ছিল, তাদের লাশ পাওয়া যাচ্ছিল। সবচেয়ে খারাপ বিষয় ছিল, হরর সিনেমার দৃশ্যের মতো হত্যাকারী ভয়ঙ্কর ভঙ্গিতে মৃতদেহ ফেলে রাখত। তাদের গলা থেকে কান পর্যন্ত কেটে ফেলা হতো, কল্পনাতীত সব উপায়ে শারীরিকভাবে আঘাত করার পরে। স্পষ্টতই একটি সিরিয়াল কিলার রাস্তায় ঘুরছিল এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরা দরকার ছিল। হোমিসাইড ডিটেকটিভ গ্যারি টেরির উপর হত্যাকাণ্ড বন্ধ করার জন্য প্রচুর চাপ ছিল, কিন্তু তাদের কাছে যেই ক্লু ছিল তা হতাশাজনকভাবে খুবই কম ছিল। লাল ফাইবার এবং একটি ইউনিক টায়ার ট্রেড কিছু লাশের সাথে পাওয়া গিয়েছিল। টেরি এফবিআই অফিসারদের সাথে পরামর্শ করেছিলেন, যারা প্রেডিক্ট করেছিলেন যে তাদের আননোন সাবজেক্টটি একজন হোয়াইট মেল ছিল, যার বয়স 25 থেকে 35-এর মধ্যে, সম্ভবত তালাকপ্রাপ্ত, হাই স্কুল থেকে ড্রপ আউট, সামরিক অভিজ্ঞতা সম্পূর্ণ এবং মহিলাদের প্রতি তার রয়েছে গভীর ক্ষোভ। কিন্তু তাদের কাছে তখনও পর্যন্ত কোনো রিয়াল লিড ছিল না, কিন্তু মৃতদেহের স্তূপ জমে উঠছিল। যখন লিসা ম্যাকবির উপর আক্রমণ এবং তার সাহসিকতার সাথে পালানোর খবর ছড়িয়ে পড়ে, তখন এটি তদন্তকে গতিশীল করে তোলে। অবশেষে একজন জীবিত ভিকটিম পাওয়া গিয়েছে যিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারবেন। লিসার সাহসিকতার সাথে কিছু বিবরণ দিয়েছিল, যেমন কিলারের গাড়ির ভিতরের রং এবং তার মিসম্যাচ টায়ার, যা ক্রাইম সিন থেকে প্রাপ্ত প্রমাণের সাথে পুরোপুরি মিলে যায়। প্রথমবারের মতো সেই মনস্টারকে থামানোর আশা জেগেছিল, যেহেতু তারা জানতে পারে যে তারা একটি পুরাতন মডেলের ডজ ম্যাগনাম গাড়ি খুঁজছিল। ডিটেকটিভরা সেই এলাকায় বর্ণনার সাথে মিলে যাওয়া প্রতিটি নিবন্ধিত গাড়ির জন্য ডিএমভি রেকর্ড বের করে আনতে শুরু করে। স্থিরভাবে তারা সম্ভাব্য সন্দেহভাজনদের বের করতে শুরু করে তাদের লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হতে থাকে, এবং তারপরে একটি ব্রেকথ্রু পাওয়া গেল। একজন অফিসার একটি ম্যাগনাম দেখতে পেলেন, যা লিসার বর্ণনার সাথে হুবহু মিলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য চালককে থামানো হলো। ভিতরে ছিলেন 31 বছর বয়সী ববি জো লং, একজন বেকার এক্স-রে টেকনিশিয়ান, যার একটি ছোট অপরাধের ইতিহাস ছিল। তার শারীরিক বর্ণনাও কিলারের প্রোফাইলের সাথে মানানসই ছিল। দ্রুত চিন্তাশীল অফিসার তাকে যেতে দেওয়ার আগে লংয়ের একটি ছবি তুলেছিলেন। পুলিশ যখন লিসাকে ছবিগুলো দেখিয়েছিল, তখন সে তাৎক্ষণিকভাবে ববি জো লংকে তার আক্রমণকারী হিসেবে চিনে ফেলেছিল, যদিও সে তার মুখ কখনো দেখেনি। এটিই ছিল সেই কনফার্মেশন যা তাদের প্রয়োজন ছিল। কয়েক মাস হতাশার পরে অবশেষে খুনিকে ধরার খুব নিকটে ছিল তারা। ধন্যবাদ একজন অবিশ্বাস্য সাহসী কিশোরী মেয়েকে। এবং তখনই ওয়াশিংটনের একটি এফবিআই ল্যাব থেকে একটি ফোন কল আসে। লিসা ডিএনএ নমুনা সরবরাহ করেছিলেন এবং প্রমাণ হিসাবে সেই দুর্ভাগ্যজনক দিনে তিনি যে পোশাক পরেছিলেন তা দিয়েছিলেন। এফবিআই লিসার দেওয়া ডিএনএ প্রমাণের সাথে অন্য একটি মামলার ডিএনএ প্রমাণের মিল খুঁজে পায়, যে ছিল ববি জো লং এর নবম শিকার। এটি ছিল ধাঁধার চূড়ান্ত অংশ, এবং সবাই অবশেষে লিসাকে নিশ্চিত করতে একত্রিত হয়েছিল যে তার বন্দিকারী আর কখনো কোনো মহিলাকে আঘাত করতে পারবে না। লংয়ের গ্রেফতার একটি অল্পবয়সী মেয়ের সাহায্যে হয়েছিল, একজন কিশোরী যাকে সে অপহরণ করেছিল। তারপরে সে পালিয়ে গিয়ে ডিটেকটিভদের সাহায্য করেছিলেন সিরিয়াল কিলারকে ধরার জন্য। আপনি বলতে পারেন এটি একটি সুখী সমাপ্তি, কিন্তু ববি জো লং যা করেছিলেন তার সম্পূর্ণ ভয়াবহতা সবেমাত্র উন্মোচিত হতে শুরু করেছিল। তিনি 10টি নিরপরাধ জীবন কেড়ে নিয়েছিলেন এবং আরও 50 জন মহিলাকে অকথ্য নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিয়েছিলেন, যার থেকে বের হতে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। একজন মানুষকে ববি জো লং এর মতো মনস্টারে পরিণত করার পিছনে কারণ কি হতে পারে?
সবকিছু বিবেচনার পরে বলা যায় লংয়ের শৈশব সহজ ছিল না। তিনি ক্লাইনফেল্টার সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটি অবস্থা যেখানে পুরুষদের অতিরিক্ত একটি এক্স ক্রোমোজোম থাকে যা কম টেস্টোস্টেরনের দিকে পরিচালিত করে, যার ফলে লং বয়ঃসন্ধিকালে কম বিকশিত হয়, যার কারণে তিনি অত্যন্ত লজ্জাবোধ করেন এবং অন্যদের সাথে সামাজিক দূরত্ব সৃষ্টি করেন। শৈশবে লং মাথায় প্রচুর আঘাত পেয়েছিল। 6 বছর বয়সে তিনি প্রায় ডুবে গিয়েছিলেন, তার বাইক ক্র্যাশ হওয়ার সময় একটি আঘাতের শিকার হয়েছিলেন এবং একটি লাঠির দ্বারা তার চোখে আঘাত পেয়েছিলেন। 7 বছর বয়সে একটি গাড়ির ধাক্কায় তার দাঁত পড়ে যায় এবং তার চোয়াল ভেঙে যায়। বছরের পর বছর ধরে তিনি মাথায় আরও অনেক আঘাত পেতে থাকেন, কিন্তু সম্ভবত সবচেয়ে ক্ষতিকর আঘাতটি এসেছিল তার ব্যক্তিগত জীবন থেকে। লংয়ের বাবা মা ছিলেন একটি বিষাক্ত সংমিশ্রণ। তার মা ছিলেন একজন অ্যাবুসিভ অ্যালকোহলিক, যিনি প্রায় ঘনিষ্ঠতার জন্য বিভিন্ন পুরুষদের বাড়িতে নিয়ে আসতেন যখন যুবক ববি একই বিছানায় থাকত। হ্যাঁ, আশ্চর্যজনক হলেও আপনি সঠিক শুনেছেন, এবং এটি আরও খারাপ হয় যখন সেই পুরুষদের মধ্যে কয়েকজন তরুণ ববিকেও যৌন নির্যাতনের শিকার করে। ববির মায়ের তার ছেলের প্রতি ভালোবাসা এতটা কম ছিল বা মাতৃত্ব সম্পর্কে কম ধারণা ছিল। এটা মর্মান্তিক যে তিনি লংকে প্রায় ক্রমাগত ছোট করেছেন অন্য লোকেদের সামনে। এদিকে লংয়ের বাবা কিশোর বয়সে পরিবার পরিত্যাগ করার আগে ঠান্ডা এবং অখ্যাতিপূর্ণ ছিলেন। ববি লংয়ের মধ্যে রাগ ইতিমধ্যেই জ্বলছিল, যার ফলস্বরূপ তিনি তার নিজের কুকুরকে গুলি করেন এবং একটি অল্পবয়সী মেয়েকে স্পষ্ট চিঠি পাঠায়। অনেক কুখ্যাত অপরাধী, বিশেষ করে সিরিয়াল কিলারদের ইতিহাসে এটি একটি দুঃখজনক এবং বিরক্তিকর প্যাটার্ন যা প্রায়ই দেখা যায়। যন্ত্রণা ও সহিংসতায় যাওয়ার আগে তারা শিশু হিসাবে গুরুতর নির্যাতন এবং ট্রমা ভোগ করেছিল। অন্যদিকে বেঁচে থাকা বিশাল সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিরা হিংসাত্মক অপরাধীতে পরিণত হয় না। শৈশবের নিপীড়ন পরবর্তীতে বর্বরতায় পরিণত হওয়ার ক্ষেত্রে একটি মূল কারণ হতে পারে। বিখ্যাত এফবিআই অফিসার জন ডগলাস উল্লেখ করেছেন যে সিরিয়াল কিলার তৈরি হয় তাদের প্রাথমিক নেতিবাচক অভিজ্ঞতার দ্বারা, তারা জন্মগ্রহণ করে না। ডগলাস তার বই মাইন্ড হান্টার এ ব্যাখ্যা করেছেন যে অল্প বয়সে অপব্যবহার মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এবং এক ধরনের ধৃত মানসিক বিকাশের দিকে নিয়ে যেতে পারে। শিশুটি মানসিক অপরিপক্কতার একটি পর্যায়ে আটকে যায়। এই নির্যাতনের শিকার শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের ক্রোধ এবং ক্ষোভ আরও বেড়ে যায়। কেউ কেউ শিশু হিসাবে যে অসহায়ত্ব অনুভব করেছিল তার ক্ষতিপূরণের উপায় হিসাবে ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কল্পনা করা শুরু করে। তারা তাদের ভিকটিমকে অনেকটাই আপত্তিকর পরিস্থিতিতে ফেলে এবং দোষারোপ করতে শুরু করে, যেভাবে একসময় তাদের দোষারোপ করা হয়েছিল। মনে রাখবেন লং কিভাবে লিসাকে বলেছিল যে সে সমস্ত মহিলার পিছনে যাচ্ছে কারণ তাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে গিয়েছিল। অন্যদের উপর আধিপত্য জাহির করা সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের একটি উপায় হয়ে ওঠে, যা তাদের যৌবনে তাদের কাছে থেকে সহিংসভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল। অবশ্যই সহ্য করা অমানবিক ব্যবহার, অন্যদের উপর চাপানো কোনো অজুহাত না। অনেক বেঁচে থাকা ব্যক্তি কখনো কারো ক্ষতি না করে সুস্থ সুন্দর জীবন যাপন করে। তবে শৈশবকালীন ট্রমা এবং পরবর্তীতে অপরাধমূলক আচরণের মধ্যে যোগসূত্র বোঝা, প্রতিরোধ ও চিকিৎসার কৌশল বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত বেশি বুঝতে পারব কিভাবে একটি মনস্টার তৈরি হয়, সমাজ হিসাবে আমরা তত বেশি সজ্জিত হব। শুরু হওয়ার আগে সহিংসতার চক্র বন্ধ করতে ববি জো লং প্রাথমিকভাবে সান্ত্বনা পেয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী সিন্ডির মাধ্যমে, যাকে তিনি হাই স্কুলের শেষে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের মিলন আরেকটি অগ্নিপরীক্ষা শুরু করবে সেটা লং জানত না। 1974 সালে লং একটি বিধ্বংসী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়, যার ফলে তার মাথার খুলি ও উভয় হাত ভেঙে যায় এবং তার বাম পা পিষে যায়। তার ব্যক্তিত্ব রাতারাতি পরিবর্তিত হতে লাগল, যৌনভাবে অতি ক্ষুধার্ত এবং হিংস্র হয়ে উঠল। লং ক্রমাগত সিন্ডিকে গালিগালাজ করতে শুরু করে। সিন্ডি একবার ঘুমানোর সময় লং এর মাথায় আগ্নেয়াস্ত্র ধরেছিল, কিন্তু ট্রিগার টানতে পারেনি। একটি অত্যন্ত নৃশংস হামলার পরে যখন সিন্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়, তারপরে তিনি অবশেষে লংকে ছেড়ে যাওয়ার শক্তি খুঁজে পায়। তাই হ্যাঁ, এই কারণেই সিন্ডি ববিকে ছেড়ে চলে গিয়েছিল এবং এখন সে প্রতিশোধ হিসেবে অন্য নারীদের জীবন নেওয়াকে ন্যায়সঙ্গত মনে করছে। এখন সিঙ্গেল এবং অবিচ্ছিন্ন লং এর যৌন সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, কারণ তিনি তার প্রতিহিংসামূলক ক্রোধ প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি শ্রেণীবদ্ধভাবে বিজ্ঞাপনের উত্তর দিতে শুরু করেন, যার দ্বারা সে জানতে পারত মহিলারা তাদের নিজ বাড়িতে একা থাকত কিনা। এইভাবে লংয়ের সন্ত্রাসের রাজত্ব শুরু হয়, যা বছরের পর বছর ধরে অনিয়ন্ত্রিত ছিল। এক পর্যায়ে সহজ যৌন নির্যাতন লংয়ের জন্য যথেষ্ট ছিল না, তাই সে সিরিয়াল খুনের দিকে ধাবিত হয়।
ববি জো লংকে তার নৃশংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কী ধাবিত করেছিল তা চিহ্নিত করা অসম্ভব। তবে শিশু নির্যাতনের মিশ্রণ, মানসিক অস্থিরতা, সম্ভবত মস্তিষ্কের ক্ষতি এবং অনিয়ন্ত্রিত নারী বিদ্বেষ সবই একটি ভূমিকা পালন করেছে। এটি স্পষ্ট যে লিসা ম্যাকবির সাথে তার পথ অতিক্রম করার সময় ববি জো লং একজন সম্পূর্ণরূপে গঠিত সাইকোপ্যাথ ছিলেন, সহানুভূতি বা মানবতা বর্জিত ছিলেন, এবং তাকে থামানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। লিসা ম্যাকবির সহায়তায় পুলিশ দ্রুত ববি জো লংকে গ্রেপ্তার করে। তার জিজ্ঞাসাবাদের সময় তিনি নির্দ্বিধায় 10টি হত্যা এবং সেই সাথে যেই 8 জন মৃত নারীর লাশ পাওয়া গিয়েছিল তাদের সাথে যৌন নির্যাতনের কথা স্বীকার করেন। লং যে 10 জন নারীকে হত্যা করেছিল তারা হল আর্টিস উইক, জিউন থি লং, মিশেল শিমস, চ্যানেল উইলিয়ামস, এলিজাবেথ লাউডেনব্যাক, কারেন ডিন্সফ্রেন্ড, বিকি এলিয়েট, কিম্বার্লি হপস, ভার্জিনিয়া জনসন এবং কিম্বার্লি সোয়ান। লং পুলিশকে প্রথম এবং চতুর্থ ভিকটিমের অগভীর কবরে নিয়ে যায়। এটি গোয়েন্দাদের জন্য একটি বড় সাফল্য ছিল, যারা বিগত কয়েক মাস ধরে তাকে আটক করার জন্য মরিয়া হয়েছিল। 1985 সালের সেপ্টেম্বরে 31 বছর বয়সী ববি জো লংকে হিলসবোরো কাউন্টিতে 8টি খুন, 8টি অপহরণ এবং 7টি যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তিনি প্যারোল ছাড়াই 26টি যাবজ্জীবন সাজা পেয়েছিলেন এবং 25 বছর পরে প্যারোলের সম্ভাবনা সহ 7টি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। অবিশ্বাস্যভাবে এটি মৃত্যুদণ্ড এড়াতে একটি চুক্তি ছিল। যাই হোক, পাস্কো কাউন্টির প্রসিকিউটররা ভার্জিনিয়া জনসনকে হত্যার জন্য লংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেন। তার বিচারের সময় লং একজন মনোবিজ্ঞানীর কাছে অনুতপ্তভাবে জোর দিয়ে বলেছিলেন যে তার ভিকটিমরা এটি চেয়েছিল এবং দাবি করেছিল যে সে তাদের হত্যা করে সমাজের উপকার করেছে। এটি একটি সাইকোপ্যাথের মনের মধ্যে শীতল আভাস ছিল। 1986 সালের প্রথম দিকে জনসনের হত্যার জন্য লংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই শাস্তি কার্যকর হতে 30 বছরেরও বেশি সময় লাগবে। এর মধ্য দিয়ে লিসা ম্যাকবির সাহস কখনোই দমে যায়নি। যে লোকটি তাকে নিপীড়ন করেছিল তার মুখোমুখি হওয়ার জন্য তিনি একাধিকবার অবস্থান নিয়েছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ন্যায় বিচার পরিবেশন করতে। তিনি যে ট্রমা সহ্য করেছিলেন তা তার বাকি জীবনকে বদলে দিবে, তবে কেউ প্রত্যাশা করেনি যে এইভাবে বদলে দিবে। লংয়ের উপর তার বিজয়ের পরে লিসা তার অতীতের অপব্যবহার সত্ত্বেও নিজেকে উন্নত করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। তিনি আর ভিকটিম হতে ইচ্ছুক নয়। তিনি অন্যদের রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করতে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি বিশেষজ্ঞ শেরিফস ডেপুটি হয়েছিলেন সেক্স ক্রাইম এবং ক্রাইম এগেইনস্ট চিলড্রেন সেক্টরে। লিসা সকল নারীকে অনুপ্রাণিত এবং শিক্ষিত করার জন্য তার গল্প প্রকাশ্যে শেয়ার করা শুরু করে। 2019 সালে আশ্চর্যপূর্ণভাবে একটি পূর্ণাঙ্গ বৃত্তের শেষ মুহূর্তের মতো লিসা ববি জো লংয়ের মৃত্যুদণ্ড দেখার জন্য সামনের সারিতে বসেছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই নিন্দিত হত্যাকারীর জন্য তার কোনো চূড়ান্ত শব্দ আছে কিনা, লিসা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলেন যে লং দ্বারা তাকে কিডন্যাপ করা ছিল তার সাথে ঘটে যাওয়া সেরা জিনিস, কারণ এটি তাকে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প করেছিল এবং তাকে একটি পার্থক্য তৈরি করার পথে সেট করেছিল। লিসা বলেছিলেন যে তিনি প্রথম এবং শেষ ব্যক্তি হতে চান যাকে লং তার শেষ মুহূর্তে দেখবে। সম্ভবত তার শেষ সেকেন্ডে তার অন্তত একটি অংশ জানতে পারবে যে সে যা করেছিল তা ভয়ানক ভুল ছিল। আজ ডেপুটি লিসা ম্যাকবি নোলান তার সম্প্রদায়কে রক্ষা ও সেবা করে চলেছেন। কয়েক দশক আগে যেভাবে সে একজন সিরিয়াল কিলারের হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিল, তিনি একটি জীবন্ত প্রমাণ যে আলো যে কোনো অন্ধকার অবস্থা থেকেও আবির্ভূত হতে পারে। লিসার সাহসিকতার গল্প থেকে আমরা সবাই শিখতে পারি যে বিশ্বকে উন্নত করার জন্য একজন সাহসী ব্যক্তির শক্তিকে কখনোই অবমূল্যায়ন করা যাবে না।